ঠিক আছে, এ পর্যায়ে আমরা আমাদের ফর্মাল সেশন বা আলোচনা শুরু করছি। যারা বিগত ২টি ক্লাসে আমার সাথে অংশগ্রহণ করেছিল তাদের সাথে আমার পরিচয় হয়েছে। যদি কেউ নতুন থেকে থাকো তাদের উদ্দেশ্যে আমি হোসেন মোহাম্মদ ফজলে রাব্বি লেকচারার কেমিস্ট্রি হিসাবে কর্মরত আছি। আমরা এ যাবৎ ৪টি ক্লাসে অংশগ্রহণ করেছি। তার মধ্যে আমি ২টো ক্লাসের সাথে ছিলাম এবং অন্যান্য আরও ২ জন শিক্ষকের সাথে তোমরা ২টি ক্লাসে অংশগ্রহণ করেছো। আশা করি সেই সমস্ত ক্লাসগুলো তোমরা খুব মনোযোগ দিয়ে করেছো এবং খুব ভালোভাবেই বুঝেছো। তো এখন আমরা ধারাবাহিকভাবে রসায়নের পরবর্তী আলোচনায় যেতে চাচ্ছি। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো মূল কথা শুরু করার আগে আমরা পেছনের আলোচনাগুলো থেকে একটু দেখে নিতে চাই। পেছনের আলোচনাগুলো থেকে একটু দেখে নিতে চাই যে পেছনের আলোচনাগুলো থেকে আমরা কি, কি শিখেছিলাম। তো যারা মনোযোগ দিয়ে ক্লাস করেছিলে বা ক্লাসের ভিডিও অংশটুকু দেখেছিলে তারা একটু খেয়াল করে নাও যে আমরা আগে যে ক্লাসগুলো করেছি, আচ্ছা যারা আগের ২টো ক্লাস মিস করেছো আমার সাথে তাদের জন্য এখানে আগের ২টো ক্লাসের রেকর্ড ভিডিও অপশন দিয়ে দেওয়া হচ্ছে। এখান থেকে তোমরা খুব সহজেই পুরাতন ক্লাসগুলো পেয়ে যাবে। এই পুরাতন ক্লাসগুলোতে তোমরা কি, কি আলোচনা শুনেছিলে। তো সেই বিষয়গুলো নিয়ে আমি একটু সামনে তোমাদেরকে বলে দিই। প্রথম আলোচনা ছিল আমাদের রসায়নের মৌলিক ধারণা সম্পর্কে। দ্বিতীয় বিষয় ছিল রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল সম্পর্কে। এই দুটো বিষয় আমি আলোচনা করেছিলাম। দেন থার্ড ক্লাসটা ছিল বোর পরমাণু মডেলের সাহায্যে পরমাণু কক্ষপথের ব্যাসার্ধ এবং ইলেকট্রনের শক্তি গণনা সম্পর্কিত, যেটা ডক্টর প্রদীপ কুমার স্যার আলোচনা করেছিলেন। এবং এরপরে ছিল কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা, যেটা গতকালকে আমাদের জনাব এস এম ফরিদ স্যার আলোচনা করেছেন। এখন আমার কথা হচ্ছে যে পেছনের এই ক্লাসগুলো থেকে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কি না। যদি কারো প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো। কারো কোনো প্রশ্ন আছে কি? তাহলে প্রশ্ন নেই। ঠিক আছে, তাহলে আমরা সামনের আলোচনায় চলে যাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে। যদিও তোমরা ডিটেলস আলোচনা শুনেছ, তো সেখান থেকে আমরা একটু সামনে এগোবো। কোয়ান্টাম সংখ্যা থেকে মানে বর্ণালী থেকে কিভাবে কোয়ান্টাম সংখ্যাকে আমরা ব্যাখ্যা করা যায়। অর্থাৎ গত ক্লাসে তোমরা যেটা শিখেছো যে ৪ ধরনের কোয়ান্টাম সংখ্যা আছে। প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটাকে এন দ্বারা প্রকাশ করা হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যা এল দ্বারা প্রকাশ করা হয়, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করা হয় এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাকে এস দ্বারা প্রকাশ করা হয়। এই বিষয়টা সম্পর্কে তোমরা জেনেছো। এখন এই ৪টা কোয়ান্টাম সংখ্যা কোথা থেকে আসলো বা কিভাবে আসলো, সেটার পেছনের এভিডেন্সটা, সেই বিষয়টা সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে সেটার মূল ভিত্তি হচ্ছে রেখা বর্ণালী। রেখা বর্ণালী সম্পর্কে আগের দিন, এর আগে একজনকে কথা বলছিলাম, সেদিনকে আমি কিছুটা ধারণা দিয়েছিলাম, একটু মনে করে দেখো। আচ্ছা, এখানে যে বিষয়টা ছিল একটু দেখিয়ে দিই যে রেখা বর্ণালী বিষয়টা আমরা কিভাবে আলোচনা করি। রেখা বর্ণালীর বিষয়টা ছিল যে এখানে ক্যাথোড রে টিউব নেওয়া হয়। ক্যাথোড রে টিউব থেকে যদি এখানে উচ্চ বিভবে, এপাশে হয়তো ক্যাথোড এপাশে অ্যানোড, উচ্চ বিভবে বিদ্যুৎ চালনা করা হয়,
এর ভিতরে যে কোনো মৌল গ্যাসীয় দশায় রাখা হয়, তাহলে এই বিদ্যুৎ প্রবাহের ফলে এখান থেকে কিছু আলোক রশ্মি নির্গত হয়। এই যে আলোক রশ্মি নির্গত হচ্ছে, এটাকে যদি কোনো পর্দার উপরে স্থাপন করা হয়, তাহলে এখানে ভিন্ন ভিন্ন বর্ণের আলোক রেখা পাওয়া যায়। এরকম আলাদা আলাদা বর্ণের ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক রেখা পাওয়া যায়। এই যে আলোক রেখাটা পাওয়া যাচ্ছে, এই বিষয়টিকেই বলা হচ্ছে রেখা বর্ণালী। এখন সেই রেখা বর্ণালীটা কিভাবে সৃষ্টি হচ্ছে, সেখান থেকেই মূলত আমরা আমাদের বিভিন্ন রকম কোয়ান্টাম সংখ্যার ধারণাগুলো পেয়ে থাকি। তো আমরা এখানে একটা রেখা বর্ণালীর ধারণা দেখি যে এরকম, এটা হচ্ছে হাইড্রোজেনের জন্য বর্ণালীটা এরকম পাওয়া যায়। লাল অংশে একটি রেখা এবং নীল বা বেগুনি অংশে কয়েকটি আলোক রেখা পাওয়া যায়। এখন এই বর্ণালীগুলোকে যদি উচ্চতর শক্তির বিভিন্ন বিশ্লেষক দ্বারা বিশ্লেষণ করা হয়, তাহলে জিনিসটার চেহারা কেমন হয় একটু দেখো। যদি স্বাভাবিক অবিশ্লেষিত বর্ণালী আমরা চিন্তা করি, তাহলে এরকম বিভিন্ন রেখা পাওয়া যায়। কিন্তু সেটাকে যদি বর্ণালী বীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা বিশ্লেষণ করে ফেলি, তাহলে এক্ষেত্রে একই রেখা থেকে ভিন্ন ভিন্ন রেখার অস্তিত্ব পাওয়া যায়। তার মানে এখানে যে মোটা রেখাটা দেখা যাচ্ছে, এই মোটা রেখাটা থেকেই কিন্তু এখানে ভেঙে আলাদা আলাদা তিনটা রেখার অস্তিত্ব পাওয়া গেছে। সেটাকে যদি শক্তিশালী চুম্বক ক্ষেত্র দ্বারা বিশ্লেষণ করা হয়, দেখো যে এই মোটাটা থেকে আবার এখানে আলাদা আলাদাভাবে পাঁচটি, এখান থেকে আলাদা আলাদাভাবে তিনটি, এভাবে রেখা পাওয়া গেছে। এখন তার প্রত্যেকটিকে যদি আবার বিশ্লেষণ করা হয়, এক একটা রেখা, প্রত্যেকটা রেখা থেকে দেখো দুইটি করে অতি সূক্ষ্ম রেখার সৃষ্টি হয়েছে। এই বিষয়টি হচ্ছে এক্সপেরিমেন্টাল। বর্ণালী মাপক যন্ত্রের সাহায্যে আমরা এই কাজটা সরাসরি করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, এটা থেকে আমরা কোয়ান্টাম সংখ্যার সাথে কিভাবে রিলেশন তৈরি করব। আচ্ছা, সেই রিলেশনটা আমরা একটু দেখার চেষ্টা করি। স্বাভাবিক, আমি শুধু অবিশ্লেষিত বর্ণালীর অংশটুকুকে কেটে নিলাম। স্বাভাবিকভাবে একটা বর্ণালী থেকে মোটা দাগে কিছু আলোক রেখা পাওয়া যায়। এখন এটা এরকম মাঝে মাঝে এই যে জায়গাগুলো কালো, সেগুলো আসলে আমি আলো বোঝাচ্ছি, আর মাঝখানে যে জায়গাগুলো সাদা ফাঁকা আছে, সেই জায়গাগুলো অন্ধকার থাকে, যেটা আগের অংশে তোমরা দেখেছো। আগেরটা আবার ফিরে আসে, দেখো এই যে দাগগুলো, মাঝখানে এই জায়গাটা কিন্তু অন্ধকার, একেবারে অন্ধকার, কিচ্ছু নেই। তাহলে এই যে অন্ধকার অঞ্চলে আলাদা আলাদা পৃথক পৃথক ভাবে আলো পাওয়া যায়, এইটা কেন পাওয়া যায়? সেই ধারণা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ এনার্জি, বা শক্তির কোয়ান্টায়িত ধারণা। যে কোনো আলোক উৎস থেকে বা কোনো শক্তি উৎস থেকে যদি ক্রমাগত শক্তি প্রবাহিত হয়, সেক্ষেত্রে এই শক্তিগুলো নিরবিচ্ছিন্নভাবে প্রবাহিত না হয়ে বরং বিচ্ছিন্নভাবে প্রবাহিত হয়, আলাদা আলাদাভাবে শক্তিগুলো প্যাকেট আকারে প্রবাহিত হয়। যেই প্যাকেটগুলোকে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক নাম দিয়েছিলেন কোয়ান্টা, আর আইনস্টাইন এটা নাম দিয়েছেন ফোটন। তাহলে শক্তির প্রবাহ এই বিচ্ছিন্ন প্যাকেট আকারে হলে প্রতিটি প্যাকেটকে কোয়ান্টা বলে বা ফোটন বলে। দুজন বিজ্ঞানী দুটো জিনিসকে দুভাবে নামকরণ করেছেন, দুটোই ঠিক আছে। এবং পরপর দুটি ফোটনের মাঝখানে একটা শক্তির পার্থক্য থাকে, যেটাকে আমরা মইয়ের সাথে তুলনা করতে, আমরা যে মই বেয়ে উপরে উঠি, মইয়ের একটা ধাপ আর একটা ধাপ, দুটো ধাপের মাঝখানে কিন্তু একটা ফাঁকা থাকে। আমরা ওঠার সময় কোনোভাবেই সম্ভব না আমরা আমাদের পাকে মইয়ের দুটি ধাপের মাঝখানে স্থির করতে পারবো, এটা সম্ভব না। তো এরকম ভাবে এনার্জিও উৎস থেকে ফোটন, একটা ফোটন, তারপর আরেকটা ফোটন, তারপর আরেকটা ফোটন, এভাবে আসে। তো প্ল্যাঙ্ক বলেছেন এই ফোটনগুলো তরঙ্গ আকারে চলে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসাবে, এবং সেই ওয়েভের শক্তি E=h নিউ। এই যে এখানে যে অক্ষরটা ভি এর মতো দেখতে, ভি কে একটু ঘাড় বাঁকা করলে যেটা হয় সেটার নামই নিউ। হ্যাঁ, তোমরা তোমাদের ঘাড়টা বাঁকা করে দেখো তো কেমন দেখা যায়। তো এখন এটাকে পড়া হয় নিউ, এটা হচ্ছে তরঙ্গের কম্পাঙ্ককে প্রকাশ করে, কম্পাঙ্ক। আমরা তুলনা করলাম এটাকে মইয়ের সাথে। তো এই যে মই বেয়ে যদি আমি উপরে উঠতে থাকি বা তুমি উপরে উঠতে থাকো, তাহলে দেখো আমরা এখানে একটি ধাপে পা রাখবো, এরপর সোজা উপরে আরেকটি ধাপে পা রাখবো, মাঝখানে পা রাখার কিন্তু কোনো সুযোগ আমাদের নেই। তাহলে এই যে শক্তির যে কোয়ান্টাইজ ধারণা, সেই ধারণাটা আমরা পেয়েছি।
এখন আমরা অরবিট এবং অরবিটাল দুটো শব্দ শুনেছি, গত ক্লাসে আমরা বিভিন্ন অরবিটাল এঁকেছি, পি অরবিটাল, ডি অরবিটাল, এরকম। তো সেই অরবিটাল গুলোর ধারণা কিভাবে এই বর্ণালী থেকে বা এই কোয়ান্টাম সংখ্যা থেকে এসেছে সেইটা নিয়ে আমরা একটু দেখব। ঠিক আছে? আচ্ছা, এখন অরবিটাল গণনা করতে গেলে প্রথমে যে ধারণা, আচ্ছা প্রথম ধারণাটা হচ্ছে মোট অরবিটাল কতটি, সেটা আসবে কোয়ান্টাম সংখ্যা থেকে। অরবিটাল সংখ্যা হচ্ছে 2n²। n হচ্ছে এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি 1 হয় তাহলে অরবিটাল কয়টা হবে? 2 × 1² সমান 2। এরকম ভাবে n সমান যদি 2 হয় তাহলে 2 × 2², তার মানে 8। দ্বিতীয় শক্তি স্তরে 8টি অরবিটাল আছে। তৃতীয় শক্তি স্তরে এভাবে ক্রমাগত হিসাবটা বাড়তে থাকবে। এখন অরবিটাল সংখ্যা যদি আমরা কোনো উপশক্তি স্তরে গণনা করতে চাই তাহলে উপশক্তি স্তরের জন্য ফর্মুলাটা হবে 2l+1, যেখানে l হবে সহকারী কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, তাহলে এই ধারণাটা আমরা পেলাম। এটাকে আমরা ছক আকারে এভাবে দেখাতে পারি যে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান এখানে উদাহরণ হিসেবে 3 নেওয়া হয়েছে। আমরা গত ক্লাসে শিখেছি যে এল এর মান এন এর মানের উপর নির্ভরশীল 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে n = 3 হলে আমাদের এল এর মান হবে তিনটা, 0, 1 এবং 2। তাহলে 1 এর জন্য 3s, 0 এর জন্য 3s অরবিটাল, 1 এর জন্য 3p অরবিটাল এবং 2 এর জন্য 3d অরবিটাল। সেখানে আবার চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান আছে এবং সেখান থেকে অরবিটাল সংখ্যা গণনা করা যায়। তাহলে অরবিট এবং অরবিটাল ধারণার সাথে কোয়ান্টাম সংখ্যার রিলেশনটা আমরা আরেকবার চেক করে নেব। এই অবস্থায় আজকের ক্লাস এবং পেছনের যতগুলো ক্লাস তোমরা করেছো সেখান থেকে তোমাদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন করতে চাই। কোনো পরমাণুতে একটা ইলেকট্রন, সেই ইলেকট্রনের জন্য আমি বলে দিলাম চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান -3। প্রধান কোয়ান্টাম সংখ্যার কোন সর্বোচ্চ কোন মানের জন্য চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান -3 হওয়া সম্ভব? প্লিজ তোমাদের খাতায় এটা লিখে ফেলো। দ্বিতীয় প্রশ্ন, সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান যদি 2 হয় তাহলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম এর কয়টি মান হবে এবং কি কি মান? আচ্ছা, আশা করি এই পর্যায়ে তোমরা রেডি করে ফেলেছো। তো বিপদ। আচ্ছা, তাহলে আমরা প্রশ্নগুলোর উত্তর এখানে একটু পুনরায় দেখে আসি যে আমরা উত্তরগুলো সঠিক পেয়েছি। তাহলে সঠিক উত্তরগুলো সবার সামনে আমি উপস্থাপন করছি। এম এর মান -3 হলে এন এর সর্বোচ্চ মান আসলে 4ই হতে হবে, কারণ এম -3 হলে এল 3 হতে হবে, আর এল 3 হতে হলে এন এর মান মিনিমাম 4 হওয়াই লাগবে, এর নিচে কোনোভাবেই সম্ভব না। ওকে, তাহলে এটা সঠিক উত্তর দিয়েছেন আমাদের শিক্ষার্থী বেনজিৎ। দ্বিতীয় হচ্ছে এল এর মান 2 হলে এম এর মান -2, -1, 0, +1, +2 5টি মান থাকা সম্ভব। তাহলে কোয়ান্টাম সংখ্যার বিষয়গুলো তোমরা খুব ভালো মতো আশা করি শিখেছো। এখন এই কোয়ান্টাম সংখ্যা থেকে দেখো, প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কতগুলো বিচ্ছিন্ন শক্তির প্রবাহের ধারণা পেয়েছি। এখন সেগুলো যে বিশ্লেষণ করলে এবং ভেঙে যাচ্ছে, প্রথম ক্ষেত্রে একটা থেকে একটাই পাচ্ছি, দ্বিতীয় ক্ষেত্রে একটা থেকে দুটো পাচ্ছি, তৃতীয় ক্ষেত্রে একটা থেকে তিনটা পাচ্ছি, এরকম কেন পাচ্ছি সেই ব্যাখ্যা করতে গেলে আমরা উপশক্তি স্তরের ধারণা পাই। উপশক্তি স্তরের ধারণা থেকে আমরা এটাকে খুব সহজে ব্যাখ্যা করতে পারি। তো উপশক্তি স্তরের ধারণাটা দিয়েছিলেন বিজ্ঞানী সমারফিল্ড। উনি প্রথম উপশক্তি স্তরের ধারণাটা দিয়েছিলেন এবং কি ধারণা দিয়েছিলেন? সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটা আমরা এল দ্বারা প্রকাশ করি বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, সেখান থেকে খুব সহজে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে উপশক্তি স্তরের ধারণাটা বের করতে পারি এবং সেটা নির্ভর করে মূলত ইলেকট্রনিক কৌণিক ভরবেগের উপরে। আচ্ছা, এই বিষয় সম্পর্কে ডিটেলস ক্যালকুলেশন আছে যেগুলো কোয়ান্টাম মেকানিক্সের আলোচনার বিষয়। আমরা উচ্চ মাধ্যমিক পর্যায়ে এত গভীরে যাব না, শুধু এই ধারণাগুলো তোমরা একটু মাথায় রাখো বা নোট করে রাখো, তাহলেই সেটা যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এখন দেখো, বোর বলেছিলেন পরমাণুতে ইলেকট্রন কতগুলো বৃত্তাকৃতির কক্ষপথে ঘুরতে থাকে। সেক্ষেত্রে সমারফিল্ড বললেন যে না, বৃত্তাকৃতির কক্ষপথের সাথে সাথে কিছু উপবৃত্তাকৃতির পথ থাকে, উপবৃত্তাকৃতির পথ থাকে। এই পথগুলোর সাথে উনি উপশক্তি স্তরের ধারণাটি নিয়ে এসেছিলেন। যেমন আমি এখানে দেখাচ্ছি, চতুর্থ শক্তি স্তরের জন্য কালো রঙে যেটা দেখা যাচ্ছে
একমাত্র পথ এটা নয়, বরং এই পথের পাশাপাশি দেখো সবুজ রঙে, নীল রঙে, কালো রঙে আরো কতগুলো পথের ধারণা এসেছে এবং এই ধারণাগুলো থেকে মূলত উপশক্তি স্তরের ধারণা এসেছে। যেমন লাল রঙে যেটা দেখানো হচ্ছে এটা মূলত উপশক্তি স্তরের ধারণা নির্দেশ করে। নীল রঙে যেটা দেখানো হচ্ছে এটা মূলত পি উপশক্তি স্তরকে নির্দেশ করে। সবুজ রঙে যেটা এটা ডি উপশক্তি স্তরকে নির্দেশ করে এবং কালো রঙে যেটা সেটা এফ উপশক্তি স্তরকে নির্দেশ করে। তো এই হচ্ছে মোটামুটি উপশক্তি স্তরের ধারণা এবং সেই উপশক্তি স্তর একটি শক্তি স্তরে একাধিক উপশক্তি স্তর থাকার কারণেই মূলত বর্ণালী বিশ্লেষক যন্ত্রে প্রতিটি রেখা আলাদা আলাদা কিছু রেখায় বিভাজিত হয়ে যায়। এখন এই উপশক্তি স্তরগুলো সম্পর্কে তোমরা জানো, এস পি ডি এফ এই শব্দগুলো কোথা থেকে এসেছে সেটাও তোমাদের একটা ধারণা আছে। তো এখন পর্যন্ত আবিষ্কৃত 118টি মৌলের জন্য এই 4 ধরনের উপশক্তি স্তরের ধারণায় আছে, এর বাইরে এখন পর্যন্ত অস্তিত্ব নাই। যদিও কাল্পনিকভাবে জি উপশক্তি স্তরের একটা ধারণা প্রস্তাব করে রাখা হয়েছে, কিন্তু এটা এখন পর্যন্ত অস্তিত্ব নেই। তাহলে এই হচ্ছে আমাদের উপশক্তি স্তরের ধারণা। এখন তোমরা দেখো প্রথম যে চিত্রটা দেখেছিলাম বর্ণালী যন্ত্র দ্বারা শক্তিশালী চৌম্বক ক্ষেত্র দ্বারা যদি আমরা এটাকে বিশ্লেষণ করতে পারি তাহলে আরো কতগুলো রেখায় আমরা এদেরকে বিভাজিত হতে দেখি। এই বিভাজনটা কেন হলো? ইতিমধ্যে তোমাদের মাইন্ড সেট হয়ে গেছে কিন্তু কেন হলো। কারণ প্রধান শক্তি স্তর উপশক্তি স্তর পর্যন্ত তোমরা চলে এসেছো প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে। এর পরের ধাপটা কি হতে পারে? উই ক্যান গেস ইট। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে অরবিটালের যে ধারণা, অর্থাৎ প্রতিটি উপশক্তি স্তর আবার কতগুলো অরবিটালে বিভাজিত। এই ভিন্ন ভিন্ন অরবিটালে ইলেকট্রন থাকার কারণেই সেই ইলেকট্রন দ্বারা গৃহীত শক্তি এবং নির্গত শক্তি ভিন্ন হয়, যার কারণে পারমাণবিক রেখা বর্ণালীতে আমরা ভিন্ন ভিন্ন রেখায় বিশ্লেষিত হতে দেখি। এখন এই ক্যালকুলেশনটা এসেছে একটা জটিল গাণিতিক সমীকরণের মাধ্যমে, যেটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন এর মাধ্যমে সলভ করা হয়েছে। এই সলভ আমাদের প্রয়োজন নেই, উচ্চ মাধ্যমিক লেভেলে একদম প্রয়োজন নেই। জাস্ট এখানে সমীকরণের চেহারাটা দেখানো হচ্ছে। বিজ্ঞানী শ্রোডিঞ্জার এই সমীকরণটিকে উপস্থাপন করেছিলেন। এখানে ডেল্টা লক্ষ্য করো প্লিজ, এখানে ডেল্টা চিহ্ন দ্বারা এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়াল অপারেটর বলে, পার্শিয়াল ডিফারেন্সিয়াল অপারেটর বলে। এখানে একটা স্কোয়ার টার্ম আছে, এই স্কোয়ার টার্মটি দ্বারা মূলত সেকেন্ড ডেরিভেটিভ বলে, ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ ক্যালকুলাসে এই ধারণাগুলো আছে, এখানে সেই ধারণাটি বোঝায়। আর এক্স ওয়াই জেড দ্বারা ভিন্ন ভিন্ন অক্ষ বোঝায়, ত্রিমাত্রিক অক্ষ ব্যবস্থা, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর এইভাবে বোঝায়। এইখানে একটা ত্রিশূলের মতো একটা চিহ্ন আছে, এই অক্ষরটিকে পড়া হয় সাই, পিএসআই, সাই। এই সাই অক্ষরটি দ্বারা মূলত তরঙ্গ ফাংশন, ইলেকট্রনকে যদি আমরা তরঙ্গ হিসেবে বিবেচনা করি তাহলে ইলেকট্রনের তরঙ্গ ফাংশনকে বোঝায়। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের মূল সমীকরণ। এখন এই সমীকরণে সাইয়ের একটা বড় কনসেপ্ট হচ্ছে, সাই দ্বারা যেমন তরঙ্গ ফাংশনকে বোঝায়, সাইকে যদি আমরা স্কোয়ার করে দিই, সাই স্কোয়ার দ্বারা ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা বোঝায়, অর্থাৎ কোথায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর এই বিষয়টি থেকেই মূলত অরবিটালের ধারণাটি তৈরি হয়েছে, অরবিটালের ধারণা এসেছে। তাহলে সেই ভিন্ন ভিন্ন অরবিটালে থাকার কারণে বর্ণালীতে এরকম ভিন্ন ভিন্ন রেখায় তারা বিভাজিত হয়। তো তোমরা জানো এস উপস্তরে একটি অরবিটাল, তাহলে এস উপস্তরের জন্য যে রেখাটি পাওয়া যাচ্ছে সেই রেখাটি থেকে কিন্তু আমরা একটি রেখাই পাচ্ছি। এস উপস্তরের জন্য যে রেখাটি পাচ্ছি এখান থেকে কিন্তু একটি রেখা পাচ্ছি, খেয়াল করো। কিন্তু পি উপস্তরে তিনটি অরবিটাল, পি উপস্তরে তিনটি অরবিটাল, তাহলে এইটা হচ্ছে পি, যেখানে হাইলাইট করলাম, খেয়াল করো এটা হচ্ছে পি। তাহলে পি এর জন্য কিন্তু বর্ণালী বিশ্লেষক যন্ত্রে দেখো আলাদা আলাদা ভাবে তিনটি রেখা পাওয়া যাচ্ছে। তাহলে এই রেখাটা যে পাচ্ছি এটা কিন্তু এক্সপেরিমেন্টাল, সেখান থেকে আমাদের কোয়ান্টাম সংখ্যা যে গাণিতিক হিসাব সেই হিসাবটা মিলে গেল। ভেরি গুড। তাহলে পরবর্তীগুলো আমরা দেখতে পাই ডি উপস্তরে 5টি। সো তোমরা চিত্রের দিকে লক্ষ্য করো, ডি উপস্তরের যে বর্ণালী রেখা সেটা ভাঙলে 5টি নতুন রেখা পাওয়া যায়, এফ উপস্তরের জন্য 7টি। এভাবে বর্ণালী বিশ্লেষক যন্ত্রে আলাদা আলাদা বর্ণালী রেখাগুলো আমরা পাচ্ছি। তাহলে সেখান থেকে আমরা অরবিটালের ধারণাটাকে প্রমাণ করতে পারি যে গাণিতিকভাবে যে অরবিটালের ধারণা দেওয়া হয়েছে সেটা সঠিক।
এরপরে আসা যাক এই অরবিটালগুলোর প্রত্যেকটা আবার শক্তি ক্রম আছে। আগের স্লাইডটা একটু খেয়াল করো যে এখানে আলাদা আলাদা ভাবে এদেরকে সিরিয়ালি সাজানো হয়েছে। কেমন? এদেরকে আলাদা আলাদা ভাবে যে সাজানো হয়েছে নিচ থেকে উপরের দিকে। তাহলে এই সাজানোটা কি ইচ্ছা মতো নাকি এর কোনো ব্যাখ্যা আছে? হ্যাঁ, এটা তো এক্সপেরিমেন্টালি আমরা পাচ্ছি যে এরকম দেখতে পাচ্ছি। তাহলে তার পেছনে ব্যাখ্যাটা কি? তার পেছনের ব্যাখ্যাটার জন্য আমাদেরকে একটা রুলস শিখতে হবে, যেটাকে বলা হয় এন প্লাস এল নিয়ম। এখানে এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান এবং এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান। এখন ওয়ান এস অরবিটালের জন্য দেখো এই যে ওয়ান, এই ওয়ানটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে নির্দেশ করে, আর এস হচ্ছে উপশক্তি স্তর যেটা সহকারী কোয়ান্টাম সংখ্যার মান থেকে এসেছে। তাহলে ওয়ান এস অরবিটালের জন্য এন প্লাস এল এর মান হচ্ছে ওয়ান প্লাস জিরো ইকুয়াল টু ওয়ান। একইভাবে টু এস এর জন্য আমরা ক্যালকুলেট করে ফেলতে পারি। অনুরূপভাবে টু পির জন্য, থ্রি পির জন্য, ফোর এস এর জন্য, হ্যাঁ এরকম থ্রি ডির জন্য, ফোর ডির জন্য প্রত্যেকটার জন্য ক্যালকুলেট করতে পারি। আশা করি এখানে কারো বুঝতে সমস্যা হওয়ার কথা না। যেমন আমরা লাস্ট ফোর ডি যদি দেখি, তাহলে ফোর হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান, আর ডি উপস্তর, ডি উপস্তরটি তখনই হয় যখন এল এর মান টু হয়। তাহলে এন প্লাস এল এর জন্য আমরা মান পাচ্ছি সিক্স। তাহলে এই যে কতগুলো মান পেলাম, এক দুই তিন চার করে এরকম যে মানগুলো পাচ্ছি, এই মানগুলো প্রতিটি অরবিটালের আপেক্ষিক শক্তি নির্দেশ করে। অর্থাৎ যে ক্ষেত্রে এন প্লাস এল এর মান কম সেক্ষেত্রে শক্তিও কম, যে ক্ষেত্রে এন প্লাস এল এর মান বেশি সেক্ষেত্রে শক্তির পরিমাণও বেশি। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি এমন হয়, দুইটি ক্ষেত্রে যদি এমন হয় যে ক্ষেত্রে এন প্লাস এল এর মান সমান হয়ে গেছে, খেয়াল করো থ্রি পি এবং ফোর এস, থ্রি পি এবং ফোর এস এর জন্য এই ক্ষেত্রে আমরা এটাকে কালার চেঞ্জ করে দিলাম। এই ক্ষেত্রে উভয়ের মান ফোর হয়ে গেছে, থ্রি পি এর জন্য ফোর, ফোর এস এর জন্য ফোর। তাহলে এদের মধ্যে শক্তি কার কম কার বেশি? হ্যাঁ, সেই হিসাবটা তখন করতে হবে শুধুমাত্র এন এর মান দ্বারা, অনলি এন এর মানটি তখন বিবেচনা করতে হবে, এল এর মান বিবেচনা করা যাবে না। তাহলে থ্রি পির জন্য এন এর মান থ্রি, আর ফোর এস এর জন্য এন এর মান ফোর। তাহলে ফোর এবং থ্রি কোনটা ছোট? থ্রি ছোট। সুতরাং থ্রি পি এর শক্তি কম, ফোর এস এর শক্তি বেশি। এই হচ্ছে আমাদের মোটামুটি এন প্লাস এল নিয়মের ব্যাখ্যা। এই পর্যায়ে আমি শিক্ষার্থীদেরকে বলবো তারা কিছু প্রবলেম প্র্যাকটিস করতে তাদের খাতায়। তা আমি কিছু প্রবলেম দিয়ে দিই। দেখো এখানে কতগুলো অরবিটাল দিয়েছি, ফাইভ পি, থ্রি এস, ফোর পি, সিক্স এস, ফাইভ ডি, সিক্স পি, ফাইভ এস। এই যে অরবিটালগুলো এখানে লেখা দেখানো হলো, এই অরবিটালগুলো প্রত্যেকের জন্য এন প্লাস এল এর মান তোমরা নির্ণয় করো এবং খাতায় তোমরা সাজিয়ে ফেলো কোনটা ছোট কোনটা বড়। তো এখন সেই সমস্যাটা সমাধান করার জন্য আমরা অরবিটালগুলোকে সহজে মনে রাখতে পারি। সহজে মনে রাখলে কিভাবে? মনে করো সবচেয়ে নিচের শক্তি স্তর, প্রথম শক্তি স্তরে আছে ওয়ান এস অরবিটাল, এরপরে আছে টু এস অরবিটাল এবং টু পি অরবিটাল, তারপরে শক্তি স্তরে আছে থ্রি এস, থ্রি পি, থ্রি ডি, তারপরে আছে ফোর এফ পর্যন্ত, ফিফথ শক্তি স্তরে ফাইভ এফ লিখেছি। এখন হিসাবে হয়তো এখানে ফাইভ এর পরে আরেকটি অরবিটাল আসার কথা, ফাইভ জি আসার কথা, কিন্তু বাস্তবে যেহেতু এর অস্তিত্ব নেই সুতরাং এটা লিখি নাই। তো সিক্স এফ হওয়া সম্ভব, কিন্তু এখন পর্যন্ত যেহেতু 118টি মৌলের জন্য সিক্স এফ পর্যন্ত যাওয়া লাগে না, তাই এটা আমি লিখি না। এভাবে এখন পর্যন্ত যে অরবিটালগুলোকে আমার ব্যবহার করা লাগছে সেই অরবিটালগুলোকে আমি লিখি। এখন কার শক্তি কম কার শক্তি বেশি এটা যদি আমি সহজে মুখস্থ রাখতে চাই, জাস্ট মুখস্থ করে ফেলতে চাই, তাহলে এটা হচ্ছে সবচেয়ে সহজ বুদ্ধি। প্রথমে ওয়ান এস, তারপর টু এস, টু পি, থ্রি এস, থ্রি পি, ফোর এস, তীর চিহ্নগুলো একটু খেয়াল করো, থ্রি ডি, ফোর পি, ফাইভ এস, ফোর ডি, ফাইভ পি, সিক্স এস। এভাবে ক্রমাগত অরবিটালগুলো দেখো সিরিয়ালি মিলে যাচ্ছে। এর প্রথমে লেখার সময় আমি আমার মতো করে নিচ থেকে উপরের দিকে লিখেছি, হ্যাঁ ওয়ান এস থেকে এইট এস পর্যন্ত সিরিয়াল করে লিখেছি। এখন
তীর চিহ্ন যদি আমরা ব্যবহার করি তাহলে তাদের শক্তির ক্রমটা আমরা পেয়ে যাচ্ছি খুব সহজে। এটা 9 10 থাকতে তোমরা শিখেছিলে। জাস্ট একটু মনে করাই দিলাম যে হ্যাঁ, স্কুলে যা শিখেছিলাম কলেজে এসে কি তাই আছে না আবার চেঞ্জ হয়ে গেছে। তো সেই বিষয়টা আমরা একটু দেখে নিলাম। এখন আমরা যদি সহজে এটা মনে রাখতে চাই, মুখস্থ রাখতে চাই, ঠিক আছে? তাহলে আমি এখানে একটা জাস্ট এক্সাম্পল দিয়েছি যে যেকোনো একটা নাম কল্পনা করলাম, শেখ শরীফ হ্যাজ টু পার্সোনাল সেক্রেটারি, ২ জন পিএস। দে হ্যাভ 2 পিএস। দে হ্যাভ 2 ব্যাংক ডিপিএস, ২ টা ডিপিএস। বাট দে হ্যাভ নো এফডিপিএস। ডিপিএস মানে তো জানোই, ডিপোজিট প্রিমিয়াম স্কিম, আর এফডিপিএস হচ্ছে ফিক্সড ডিপোজিট প্রিমিয়াম স্কিম। এটা ব্যাংকের একটা হিসাব নিকাশ। যাই হোক, এটা মনে রাখার সুবিধার জন্য। তাহলে এই যে অক্ষরগুলো দেখো লাল কালি দিয়ে যেগুলো আমি বোল্ড করে দিয়েছি, তুমি যদি অক্ষরগুলো সিরিয়ালি সাজাও তাহলে দেখো অরবিটালের সিকোয়েন্সটা পেয়ে যাচ্ছ। 1s 2s 2p 3s 3p 4s এভাবে 8s পর্যন্ত সিরিয়ালি পেয়ে যাচ্ছ। স্কুলে থাকতে বা কোনো টিচাররা অনেক সময় বাংলা কিছু ছন্দ দিয়েও শেখায়, বা তোমরা নিজেরা অনেকেই অনেক ছন্দ এক্সপার্ট আছো যারা ছন্দে ছন্দে এই বিষয়গুলো হয়তো মনে রাখতে পারো। হ্যাঁ, তো এটা যদি কারো ভালো লাগে তো শিখতে পারো, আমার আপত্তি নেই। তবে আমি আসলে ওই ইংরেজি অক্ষর দিয়ে সহজে মনে রাখি, এটা আমার কাছে ইজি মনে হয়। এই তো মোটামুটি। তাহলে এই বিষয়টা সম্পর্কে আমরা শিখি। এখন এই বিষয়টা আমাদের খুব কাজে লাগবে ইলেকট্রন বিন্যাসের জন্য। ইলেকট্রন বিন্যাস তোমরা অনেকেই খুব ভালো পারো। আগামী দিন আমরা ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব বা আলোচনা শুনবো ইনশাল্লাহ। তো প্রত্যেকটা ক্লাস আমরা মনোযোগ দিয়ে যদি ধারাবাহিকভাবে করতে থাকি তাহলে আমরা খুব ভালোভাবে শিখতে পারবো ইনশাল্লাহ। তো তোমাদের বাড়ির জন্য কিছু কাজ দিয়ে দিন, তোমরা বাড়িতে বসে কাজগুলো কমপ্লিট করো। প্রশ্নগুলো লিখে নাও। একটু পরে আবার 176 রোল নাম্বার বলবে যে স্যার পেছনের স্লাইডটা আরেকবার দেখতে চাই। তো ঝটপট লিখে ফেলো যে বিভিন্ন উপশক্তি স্তরে শক্তির ক্রম কিভাবে নির্ধারিত হয়। বলে দিলাম এন প্লাস এল রুল রাখা, এটা সুন্দর করে লিখবা। হ্যাঁ প্লিজ খাতায় লিখবা। এটা ব্যাখ্যা, মনে করো 2 মার্কের একটা প্রশ্ন, 2 মার্কের প্রশ্নের জন্য যতটুকু লেখা প্রয়োজন ততটুকু লিখবে। দ্বিতীয় একটা প্রশ্ন হচ্ছে 4f অরবিটালের অস্তিত্ব থাকলেও 3f অরবিটালের অস্তিত্ব নেই। মেবি এটা গত ক্লাসের লেসন থেকে ক্লু পাওয়ার কথা। তো আশা করি তোমরা লিখতে পারবে। না পারলে বই আছে, তাও না বুঝলে আমরা আছি। আজকের কোশ্চেন, স্যার ক্লাস টাইমে তো অল্প সময়, 40 মিনিটের একটা মিটিং, আমরা কোশ্চেন করবো কি করে? হ্যাঁ, কোশ্চেন করার জন্য অনেকগুলো রাস্তা আছে। 1 নম্বর রাস্তা, এই ভিডিওগুলো কলেজের পেজে আপলোড করা হয়, সেই ফাইলের নিচে কমেন্ট করতে পারো, কমেন্টে কোশ্চেন করতে পারো। অথবা আমার মেইল নাম্বার দেওয়া থাকে, মেসেঞ্জার নাম্বার দেওয়া থাকে, এখানে মেসেঞ্জার অ্যাড্রেসটা দেওয়া আছে, আমাকে সরাসরি মেসেজ করতে পারো। হ্যাঁ, তোমার যেখানে কোশ্চেন তৈরি হয় সেই কোশ্চেনগুলো। আর আজকে এই মুহূর্তে যে শিক্ষার্থীরা উপস্থিত আছে আমার এই ক্লাসটুকু যে দেখছে বা শুনছে, তাদের উদ্দেশ্যে এই 2টি প্রশ্নের উত্তর লিখে আমাকে মেসেজ করার জন্য অনুরোধ রইল প্রত্যেকেই। এখানে যে 2টি প্রশ্ন দেওয়া হলো এই প্রশ্নগুলো খাতায় সুন্দর করে লিখবে, লিখে তার একটা স্ন্যাপ নিয়ে পাঠিয়ে দেবে, অথবা সরাসরি তুমি কম্পোজ করতে পারো, কম্পোজ করে সেটা আমাকে পাঠিয়ে দেবে। তো এই পর্যন্তই আমরা আমাদের আজকে ক্লাসের ফর্মাল আলোচনা শেষ করছি। এখন তোমাদের সাথে একটু কথা বলার পালা, বা তোমাদের সাথে ইন্টারাকশনের পালা। তো মোটামুটি আমরা আমাদের ক্লাসের মূল আলোচনা